পার্টির লোকজন এরকম সাথে জড়িত ছিল, তখন তারা আমাকে থামিয়ে দেয় ওই জায়গা থেকে। তখন তার হয় না। পুলিশের তো সরকারের দারোয়ান আর কি, আর কিছু না। ওরা জনগণের সেবকের জন্য কিছু না, বা জনগণের রক্ষা করার জন্য কিছু না। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় বিপ্লবীদের বিরুদ্ধে পুলিশকে ব্যবহার করা হয়েছে। আমাদের বাংলাদেশের যে পুলিশ, সেই পুলিশ আসলে সেই ব্রিটিশদের গড়ে তোলা পুলিশেরই মানে ধারাবাহিকতায় বের হয়ে আসা একটা কন্টিনিউয়েশন। সুতরাং সে চারিত্রিক বৈশিষ্ট্যটা তারা ছাড়তে পারেনি। স্বাধীনতার পরে 38 বছরে দেখা গেছে পুলিশ, ডিসপাইট বিং আ ফোর্স টু প্রোটেক্ট দি পিপল, তারা সরকারের বিভিন্ন স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহৃত হয়েছে। যেমন 1973 সালে 1 জানুয়ারি প্রথম মুক্তিযোদ্ধাদের শহীদ হন পুলিশের গুলিতে। যেই মিছিলটি একটি সরকার বিরোধী মিছিল ছিল না, কিন্তু যেহেতু এই মিছিলটি সরকারি মিছিল ছিল না, পুলিশ তার বিরুদ্ধে অ্যাকশন নেয় এবং গুলিতে মতিউল কাদের শহীদ হন। সেখান থেকেই শুরু, এবং এখন পর্যন্ত পুলিশকে জনগণের নিরাপত্তা প্রদানকারী একটি শক্তি হিসেবে দেখতে পারি না। সরকার পুলিশকে জনগণের সাথে ব্যবহার করে, কিন্তু জনগণের এটার কোনো সুফল পায় না। পুলিশ ভালোভাবে একটা এজাহার লিখতে পারে না এবং একটা ফাইনাল রিপোর্ট দিতে পারে না। ফাইনাল রিপোর্ট দিতে গেলে পুলিশকে পয়সা দিয়ে আসল যে ক্রিমিনাল তাকে সে পার করে দিয়ে, যখন কোনো হেল্পের জন্য পুলিশের কাছে যাবে তখন তাদের কাছে কোনো ক্লিয়ার হেল্প পাওয়া যায় না। এই জন্য বাংলাদেশে একটা স্লোগান হয়ে গেছে যে বাত্তি রাজা পুলিশ, মাছের মধ্যে ইলিশ, দারুর মধ্যে পুলিশ। জনাব নুরুল হুদা, আপনি যদি বলেন এই যে পুলিশের যে ইমেজ জনসাধারণের কাছে, এটা তো আসলে হবার কথা ছিল না। পুলিশ অনেক বড় একটা শক্তি হিসেবে, জনগণের বন্ধু হিসেবে থাকার কথা, কিন্তু জনগণের অনেক রকম অভিযোগ আমরা শুনতে পেলাম। এবং এই অভিযোগটার বড় কারণ হচ্ছে সরকার আসলে পুলিশকে ওইভাবে ব্যবহার হতে দেয় না জনগণের জন্য, বরং তাদের নিজেদের স্বার্থ, তাদের দলীয় স্বার্থ, তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে। কখন কিভাবে সরকার আসলে এই বিষয়টা থেকে বের হতে পারে, অর্থাৎ পুলিশ বাহিনী স্বাধীনভাবে কাজ করতে পারবে বলে আপনার মনে হয়, আপনার অভিজ্ঞতা থেকে? যদি আমার অভিজ্ঞতা হচ্ছে, আমাদের মন্ত্রী মহোদয় যদিও তরুণ এবং খুব নতুন দায়িত্ব নিয়েছেন, উনি আমার 32 বছরের চাকরির অভিজ্ঞতার যে নির্যাস সেটা বলেই দিয়েছেন আর কি। তো আমরা তো বুঝতেই পারছি যে একটা সমাজে যদি সেই সদিচ্ছা না থাকে, রাজনৈতিক সদিচ্ছা, যে আমি একটা ভালো পুলিশ ফোর্স চাই, পুলিশ একটা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আর কি। তো এই নিয়ন্ত্রণকারী যে প্রতিষ্ঠান, তাকে যদি আমি স্বাধীনভাবে কাজ না করতে দিই, আইনের আন্ডারে, প্রজাতন্ত্রের কর্মচারী, তার আইন মোতাবেক কাজ করা দরকার, এবং পুলিশ তো আরো বেশি আর কি। তো আমরা স্বীকারই করে নিচ্ছি যে আমরা পুলিশের নিয়োগে, তার বদলিতে, তাকে ব্যবহারে, যেটা মন্ত্রী মহোদয় বললেন যে আমি আরো স্পেসিফিক উদাহরণ দিলে আর কি, যে একটা দল যখন ক্ষমতায় থাকে তখন বিরোধী দলকে তার ওই নিকট, তার অফিসের বাইরে তাকে দেবে না, বেরোতে দেবে না। এখন সেই যে বেরোতে দেবে না, এই কাজটা পুলিশকে দিয়ে করতে হয়। ওটা আমাদের শাসনতন্ত্রের বিরুদ্ধেও যায়। আমরা বলি কি যে না, তারা ধ্বংসাত্মক কার্যক্রম করবে আর কি, সেই জন্য বাধা দিচ্ছি। কিন্তু গণতন্ত্রে আমাকে ওই রিস্ক নিতে হবে। এখন এগুলো তো পরস্পর রাজনীতিবিদদের ব্যাপার, কেন কন্ট্রোল করছে কে, কন্ট্রোল মেকানিজমটা কোথায় সেটা দেখা হচ্ছে। আইনত আমি স্বাধীন, কিন্তু আইন মোতাবেক কাজ করতে পারছি না এই জন্য যে আমার রাজনৈতিক নিয়ন্ত্রণকারী, যিনি পলিটিক্যাল এক্সিকিউটিভ, যিনি রাজনৈতিক নির্বাহী, তিনি আমাকে দিচ্ছেন না। তাহলে সেখানে আমার প্রোটেকশন, কিন্তু আমার প্রোটেকশন তাহলে জুডিশিয়ারির মাধ্যমে হওয়া উচিত। তো ইনস্টিটিউশনগুলো বাংলাদেশে অনেক চিড় খেয়েছে আর কি। এখন যদি আরো খুব ব্লান্টলি বলতে হয়, মন্ত্রী মহোদয় যেহেতু আমাকে উৎসাহ দিয়েছেন, আমার মনে হয় যে আমরা যদি আওয়ামী পুলিশ চাই, আওয়ামী লীগের আমলে, বিএনপির আমলে জাতীয়তাবাদী পুলিশ চাই, তাহলে এই দুর্দশা থাকবে। তো আমার তো কাজটা বুঝতে হবে যে সরকার, মাঝখানে কি পুলিশ স্ম্যাশ হচ্ছে আসলে, কারণ এই পুলিশটাই তো অনেক মন্ত্রী আছেন যারা এখন এই যে আমাদের মন্ত্রী মহোদয়ের সরকারি একটা কমিটি করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী একটা কমিটি করে দিয়েছেন একজন উপদেষ্টার নেতৃত্বে, যে কারা বিগত রাজনৈতিক আমলে চাকরি থেকে পদোন্নতি বঞ্চিত হয়েছে, অকাল অবসর হয়েছে, এবং সেখানে দেখবেন আপনি যে 6-7 হাজার লোক দরখাস্ত করেছে। এটা কি অত্যন্ত দুঃখের বিষয় না? তাহলে কি আমরা ধরে নেব যে ভবিষ্যতেও আবার একটা এরকম হবে? তো এই যদি চলতে থাকে, যে কথাটা আমি বললাম যে রাষ্ট্র এবং সরকারের যে পার্থক্য, এই পার্থক্যকে খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। পার্থক্যের কথা একটু শুনবো, একটা ফোন আসছে, আমরা একটা ফোনটা নিয়ে নিই। হ্যালো, আপনার নাম বলুন, পরিচয় দিন এবং প্রশ্নটি করুন। হ্যালো, জি ওয়ালাইকুম সালাম। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। জি বলুন, আপনার নাম বলুন এবং প্রশ্নটি বলুন। আমার নাম হচ্ছে ইমতিয়াজ। আচ্ছা,
হ্যাঁ, উনি একজন ইয়াং মন্ত্রী। হ্যাঁ, ওনার কাছে জানতে চাচ্ছিলাম চট্টগ্রামে আপনার মানে উনি পুলিশের সামগ্রিক উন্নতির জন্য উনি কিরকম পদক্ষেপ নিতে যাচ্ছেন। ধন্যবাদ ইমতিয়াজ আপনাকে। আমরা মাননীয় প্রতিমন্ত্রীর কাছে আসবো, তার আগে একটু শেষ করি আলোচনা। আমি যে কথা বলছি যে রাষ্ট্র এবং সরকারের যে পার্থক্যটা, এটা যে কোনো আলোকিত সরকারকে এবং যে কোনো স্থিতিশীল গণতান্ত্রিক সরকারকে বুঝতে হবে যে এই পুলিশটা এখন জনগণের চোখে এই যে ছবিগুলো দেখানো হলো, খুব খুব নির্দয়, খুব নিষ্ঠুর কথা, কিন্তু খুব সত্যি কথা যে সাধারণ লোকরা মনে করছে যে পুলিশ বোধহয় যে পার্টি পাওয়ারে আছে তার আর একটা এক্সটেনশন বোধহয়, বা কেউ কেউ বলছিল দারোয়ান। একদম দারোয়ান ভালো অর্থে ভালো হতে পারে যে না দেশের সে কাজ করে, কিন্তু এখানে দারোয়ানটা বলছে যে না ব্যক্তিগত ডোমেস্টিক সেন্সে নিয়ে গেছে। পাবলিক সার্ভেন্ট আর ডোমেস্টিক সার্ভেন্টের কিন্তু পার্থক্য আছে। পাবলিক সার্ভেন্ট নিয়ম কানুন মোতাবেক যায়, তার কতগুলো রীতিনীতি আছে সে মোতাবেক চলে। ডোমেস্টিক সার্ভেন্টের কিন্তু নিয়ম নীতি নাই আর কি। তো আমরা পাবলিক সার্ভেন্টকে ডোমেস্টিক সার্ভেন্ট করে দিচ্ছি। তো এইটা বুঝতে হবে যে নিয়োগের সময় যেন এই কথা না ওঠে, এবং এদেশে বাংলাদেশে এটা আর এখন কোনো গোপন কথা না আর কি। যখন যে সরকার থাকছে সে তার দলের লোককে নিতে চাচ্ছে, কিন্তু আসলে যারা প্রজাতন্ত্রের কর্মচারী তারা কারো না, তারা এই দেশে। তো এইটা আমি মনে করি যে হবে তখনই যখনই রাজনীতিবিদরা পরস্পরের প্রতি সহনশীল হবেন। বাংলাদেশ আমি মনে করি বিপজ্জনকভাবে একটা বিভাজিত সমাজ। আমি আমার লেখা অনেক বলার চেষ্টা করেছি যে একটা বিনাশী বিভাজনের দেশ বাংলাদেশ। এখানে হয় তুমি আমার সাথে, না হলে আমার বিপক্ষে। তো সরকারি কর্মকর্তার মনে এইটা আসবে কেন যে সে কারো, কেন সে তো একটা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে এসছে। ধরেন যারা ম্যানেজেরিয়াল লেভেলে পুলিশে চাকরি করে ক্লাস 1 পর্যায়ে, তারা একটা শাসনতান্ত্রিক প্রতিষ্ঠান পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ওপেন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে সে আসে। তো সে নির্বাচিত প্রতিনিধি না হতে পারে, কিন্তু সে মনোনীত প্রতিনিধি, এবং আমাদের মতো দেশে একজন মনোনীত প্রতিনিধির যথেষ্ট দায়িত্ব আছে। তাহলে সে এই হীনমন্যতায় কেন ভুগছে যে না আমি ওই রাজনৈতিক দলের কথা আমাকে ওই কথা মতো চলতে হবে। তো সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে এই লিডটা, কারণ আলটিমেটলি আমরা গণতান্ত্রিক বাংলাদেশ তার কনস্টিটিউশন মোতাবেক একটা ডেমোক্রেটিক রিপাবলিক আর কি, একটা গণতান্ত্রিক প্রজাতন্ত্র। সেখানে রাজনীতিবিদরাই শাসন করবেন। তো সেখান থেকেই নিয়ন্ত্রণকারীদের যদি এটা বুঝতে হবে যে আমি যদি এইটাকে দলীয় একটা প্রতিষ্ঠান করে ফেলি, তাহলে ভবিষ্যতে একটা স্টেজ আসবে যখন বাংলাদেশ একটা রাষ্ট্রবিহীন সমাজ হয়ে যাবে, দেখা যাবে স্টেটলেস সোসাইটি হয়ে যাবে, নিয়ম কানুন থাকবে না আর কি। তো আমাদেরকে ওইটা বুঝতে হবে, যেটা মন্ত্রী মহোদয় বলছেন যে আত্মমর্যাদার ব্যাপার। তো যাকে দিয়ে আপনি গুরু দায়িত্ব দিচ্ছেন, এবং একটা কথা উনি হয়তো বলবেন পরে, যে আপনি তার বেতন ভাতা দিন যদি একটা অদক্ষ শ্রমিকের মতো দেন, অদক্ষ শ্রমিকের বেতন দিয়ে অবশ্য আমাদের অনেক পেশাতেই সেটা, শিক্ষকের বেতন না, অনেক কিন্তু কম, যেটা বাইরে দেখা যায়। There is a difference because they are protecting the society plus they are upholding the law. It's a big difference. You cannot judge পুলিশকে আপনি সমাজের অন্য সেক্টরের সাথে জাজ করতে পারেন না। আমি প্রথমেই বলেছি যে স্যাক্রিফাইসিং অনেক এটা জরুরি। এই জন্য আপনি খেয়াল করবেন মানুষ তার স্বাধীনতাটাকে সবচেয়ে বেশি মূল্য দেয়, এবং সেই স্বাধীনতা যে হরণ করে তার চেয়ে বড় শত্রু কেউ নেই। স্বাধীনতা হরণ করার ক্ষমতা পুলিশের কাছে আছে, অতএব তাকে বেতনটা কিন্তু অন্যভাবে চিন্তা করতে হবে। আমরা আসছি এবার জনাব রতনের কাছে। আমার প্রশ্ন যে সরকারের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে যে কোনো সরকারের ক্ষেত্রে যে রাজনৈতিক স্বার্থে, দলীয় স্বার্থে ব্যবহার করা হয় পুলিশকে, এবং 54 ধারার যথার্থই এক ধরনের মানে এই ধরনের এক ধরনের যথেচ্ছাচারিতা দেখা যায়। সেটার ক্ষেত্রে আপনি কি বলবেন যে আপনি একজন গণসংগঠক হিসেবে, যে নেতা হিসেবে, যে এই বিষয়টা কি, সম্পর্কটা কি গণবিরোধী হয়ে যাচ্ছে না? আসলে একটা সরকারের চরিত্র কিরকম সেটা বোঝা যাবে পুলিশের চরিত্র কেমন তা দিয়ে।